শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন স্যার আর্থার কোনান ডয়েলসের অমর সৃষ্টি শার্লক হোমস অবলম্বনে লাল বৃত্তের রহস্য। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম মিসেস ওয়ারেনের অদ্ভুত ভাড়াটেকে কেউ একজন নানা প্রকারের সংকেত পাঠাচ্ছে, তাও আবার একটি ডেইলি গ্যাজেটের শোক সংবাদ কলমের বিজ্ঞাপনের মাধ্যমে। তারপর হোমস বললেন, মিসেস ওয়ারেন, আপনার ওই অদ্ভুত ভাড়াটেটিকে একবার দর্শন করতেই হচ্ছে। আপনার বর্ণনা অনুযায়ী প্রতিদিন খাবারের ট্রেটা রেখে নিচে যাওয়ার সময় সে তালা খোলে। ঠিক সেই সময় আমরা কাছে পিঠে লুকিয়ে থেকে তাকে দেখব। মিসেস ওয়ারেন একটু ভাবলেন। স্যার, উল্টো দিকেই বক্স রুমটা আছে। আমি সেখানে একটি আয়নার ব্যবস্থা রাখছি। আপনি দরজার পেছন থেকে তাকে দেখতে পাবেন আশা করছি। হোমস বললেন, উত্তম ব্যবস্থা। সে কখন লাঞ্চ খায়? বেলা 1টায় স্যার। তাহলে ওই সময়েই আমি আর ওয়াটসন হাজির থাকব। বেলা 12:30 নাগাদ আমরা মিসেস ওয়ারেনের বাড়ি পৌঁছালাম। লক্ষ্য করলাম সেখান থেকে হোয়ে স্ট্রিটের বড় বড় বাড়িগুলি সব দেখা যায়। মুচকি হেসে হোমস ওই সময় এক সারি আবাসিক ফ্ল্যাটের একটার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করল। বলল, দেখো ওয়াটসন, সামনে পাথরের দেওয়ালবালা উঁচু লাল বাড়ি। আমার ধারণা ওইটাই সংকেত কেন্দ্র। বাড়িটার ওপরের জানালায় ভাড়া দেওয়া হবে বোর্ড ঝোলানো রয়েছে। ওইখানেই ওই খালি ফ্ল্যাটটাই সম্ভবত সাংবাদিকদের আস্তানা। আমরা নিচের ল্যান্ডিংয়ে জুতো রেখে মিসেস ওয়ারেনের নির্ধারিত স্থানে পৌঁছে গেলাম। ব্যবস্থাটা খুব ভালোই করা ছিল। আয়নাটা এমনভাবে রাখা আছে যাতে অন্ধকারেই উল্টো দিকের দরজাটায় আমরা খুব ভালোভাবে দেখতে পাব। আমরা দুজনে ঠিকঠাক হয়ে বসলাম। ঠিক সেই সময় দূরে ঠুনঠুন আওয়াজ পাওয়া গেল। আমাদের রহস্যময় প্রতিবেশী ঘণ্টা বাজিয়েছে। বাড়িওলি খাবারের ট্রে হাতে নিয়ে এলেন, দরজার পাশে চেয়ারের ওপর রাখলেন এবং দ্রুত পায়ে চলে গেলেন। আমরা এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে রইলাম। দরজার চাবি ঘোরানোর শব্দ হলো। হাতলটা ঘুরে গেল। দুখানা সরু হাত বেরিয়ে এসে ট্রেটা চেয়ার থেকে তুলে নিল। মুহূর্তের মধ্যেই ট্রেটা আবার সেখানে রেখে দেওয়া হলো। নিমেষের জন্য একটি ময়লা, সুন্দর, ভয়ার্ত মুখ আমরা দেখলাম। দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। দরজার চাবি ঘুরে গেল। তারপর সব চুপচাপ। হোমস ও আমি চুপি চুপি নিচে নেমে এলাম। উৎকণ্ঠিতা বাড়িউলিকে হোমস বললেন, আমরা সন্ধেবেলা আবার আসব। ঘরে ফিরে এসে হোমস আরামকেদারায় ডুবে গেলেন। আমার অনুমানই ঠিক, ভাড়াটে বদল হয়েছে। কিন্তু সে যে স্ত্রীলোক এটা কিন্তু বুঝতে পারিনি ওয়াটসন। আর সে কোনো সাধারণ স্ত্রীলোক নয়। সেও আমাদের দেখতে পেয়েছে। একটা কিছু দেখে সে ভয় পেয়েছে। ঘটানোগুলি থেকে বিষয়টা পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচতে একটি দম্পতি লন্ডনে এসে আশ্রয় নিয়েছে। যে ধরনের সতর্কতামূলক তারা নিয়েছে তার থেকে অনুমান করা যায় বিপদের পরিমাণ কতটা। এখানে লোকটার বিশেষ কিছু প্রয়োজনীয় কাজ আছে, আর সেগুলো যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তার স্ত্রী সুরক্ষিত থাকুক, এটা সে চাইছে। হাতের লেখা থেকে সে যে স্ত্রীলোক এটা বোঝার সম্ভাবনা ছিল বলেই ছাপার অক্ষর দিয়ে নির্দেশগুলো লেখা ছিল। শত্রুপক্ষ যেন বুঝতে না পারে তার জন্য সে তার স্ত্রীর কাছে আসতে পারছে না, সরাসরি যোগাযোগ করতেও পারছে না। সেই জন্য সংবাদপত্রের থেকে শোক সংবাদ কলমের আশ্রয় নিয়েছে। কিন্তু এসবের মূলে কী আছে? আমি বললাম, ঠিক বলেছ ওয়াটসন, একদম সাংসারিক লোকের মতো কথা। এসবের মূলে কী আছে? মিসেস ওয়ারেনের সমস্যাটা ক্রমশই অশুভ রূপ ধারণ করছে বলাই যায়।
স্ত্রীলোকটির বিপন্ন মুখ, বাড়িওয়ালার উপর আক্রমণ, যদিও লক্ষ্য ছিল ভাড়াটে, এইসব বিপদের সংকেত, গোপনীয়তা রক্ষার আপ্রাণ চেষ্টা, সব মিলিয়ে এ এক জীবন মরণ সমস্যা। মিস্টার ওয়ারেনের উপর হামলার থেকে এটা প্রমাণিত যে শত্রুপক্ষ এখনও জানে না যে ভাড়াটে আসলে একজন স্ত্রীলোক। দেখো ওয়াটসন, ব্যাপারটা খুবই গুরুতর এবং জটিল। কথা মতো আমরা সন্ধ্যায় যখন মিসেস ওয়ারেনের বাড়ি পৌঁছলাম তখন শীতের রাত। লন্ডনের উপর এক ঘন ধূসর জবনিকা ছড়িয়ে দিয়েছে। বাড়িটার অন্ধকার বসার ঘর থেকে বাইরে চোখ রাখতেই দেখতে পেলাম অন্ধকারের মধ্যে বেশ কিছুটা ওপরে একটা আবছা আলো। জানলার ভেতর দিয়ে মুখটা বের করে হোমস ফিস ফিস করে বলল, ঘরের মধ্যে কেউ একজন ঘোরাফেরা করছে, হাতে একটা মোমবাতি। তার স্ত্রীও যাতে তাকে দেখতে পায় তার জন্য এই ব্যবস্থা। ওই দেখো, এবার সে আলো দেখাচ্ছে। পারছেন? এবার সংকেত আসবে, তুমি লিখে নাও। একটা ঝিলিক মানে হলো এ, আবার ঝিলিক কিন্তু 20টা, অর্থাৎ TAT, আবার টি, শব্দটা দাঁড়ালো TENTA। এবার একেবারে চুপ। কিন্তু ওয়াটসন, এটা তো শেষ হতে পারে না। ATENTA এর কোনো অর্থই হয় না। 3টে শব্দ বাংলে দাঁড়ায় ATTENTA। অবশ্য TA কারো নামের আদ্যাক্ষরও হতে পারে। আবারও সংকেত শুরু হলো ATTE। এ তো আগেকারই সংকেত, খুব অদ্ভুত ওয়াটসন। ওই যে আবার AT, 3বার একই শব্দ, ATTENTA, 3বার। সংকেত পাঠানো বন্ধ হয়ে গেল। ওয়াটসন, কিছু বুঝছো? একটি সাংকেতিক বার্তা। ঠিক ধরেছ, বার্তাটা পাঠ করাও সহজ। সংকেতটা ইতালীয় ভাষায়। এ মানে কোনো স্ত্রীলোককে বলা হচ্ছে, সাবধান সাবধান সাবধান। কিন্তু বুঝলে পারছেন, আমার মনে হচ্ছে তুমি ঠিক ধরেছ। কোনো সন্দেহ নেই বার্তাটা খুব জরুরি, তাই জোর দেবার জন্য 3বার পাঠানো হয়েছে। কিন্তু কিসের জন্য সাবধান? দাঁড়াও ওয়াটসন, সে আবার জানালায় এসেছে, আবারও মোমবাতি আলো দেখাচ্ছে, আবারও সংকেত, এবার দ্রুত গতিতে। বুঝেটা যাচ্ছে না। PEIRCOLO, PR কোলো, সেটা কি ওয়াটসন? বিপদ, তাই তো? ওহ গড, এটা বিপদ সংকেত। ওই আবার PERI। আরে হলো কি? আলোটা হঠাৎ নিভে গেল, বাড়িটার 4তলা ঘরটা অন্ধকারে ঢেকে গেল, শেষ সংকেতটা মাঝপথেই বন্ধ হয়ে গেল। কিন্তু কেন? আমাদের দুজনের মাথাতেই চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ হোমস লাফ দিয়ে উঠল, চেঁচিয়ে বলল, ব্যাপারটা খুব গুরুতর ওয়াটসন, কোনো শয়তানি খেলা চলছে। সংকেতটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? স্কটল্যান্ড ইয়ার্ডের হয়তো যোগাযোগ করতে হবে মনে হচ্ছে, কিন্তু বিষয়টা আরও ভালোভাবে বুঝতে হবে। চলো ওয়াটসন, নিজেরা আগে দেখে নি কিছু করা যায় কি না। আমি একবার পিছন ফিরে ছেড়ে আসা বাড়িটার দিকে তাকালাম। সেখানে ওপরের জানালায় একটি স্ত্রীলোকের অস্পষ্ট ছায়া দেখতে পেলাম। সম্ভবত আরও সংকেত আসার অপেক্ষায় রয়েছেন। হোয়ে স্ট্রিটের ফ্যাটব্রাইটার প্রবেশপথে গায়ে স্ট্রেট কোট এবং গলায় মাফলার জড়ানো একটি লোক রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হলের আলো আমাদের মুখের উপর পড়তেই সে চমকে উঠল, চাপা স্বরে বলল, হোমস। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাটির সাথে করমর্দন করে হোমস বললেন, আরে গ্রেগসন যে, তা তুমি এখানে কি মনে করে? মনে হচ্ছে আপনার আমার উপস্থিতির কারণ একই, কিন্তু মিস্টার হোমস, আপনি এর সাথে জড়িয়ে পড়লেন কিভাবে? সুতো আলাদা হলেও গিট কিন্তু একটাই। আমি সংকেতগুলো ধরছিলাম। সংকেত? হ্যাঁ, ওই জানলা থেকে আসছিল, মাঝখানে হঠাৎ থেমে গেল। তার কারণটা জানতেই আমরা এখানে এলাম। কিন্তু বিষয়টা যখন তোমার হাতেই গেছে তখন তো আমাদের আর কিছুই করার প্রয়োজন নেই। গ্রেগসন উদ্বিগ্ন কণ্ঠে বললেন, দাঁড়ান মিস্টার হোমস, যে কোনো কেসে আপনাকে পাশে পেলে আমার মনের জোরটা অনেকটা বেড়ে যায়।
এই ফ্ল্যাট বাড়ি থেকে বেরোনোর একটি মাত্র দরজা, কাজেই আমরা তাকে এবার ধরে ফেলবই। সে কে? দেখুন মিস্টার হোমস, এই একবার অন্তত আপনার থেকে আমরা এক কদম এগিয়ে আছি। সে সজোরে তার লাঠিটা মাটিতে ঠুকল। তখনই চাবুক হাতে একটি লোক রাস্তার এক কোণে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে নেমে এগিয়ে এলো। গ্রেগসন বললেন, মিস্টার হোমস, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন পিঙ্কারটন আমেরিকান এজেন্সির মিস্টার লিভারটন। হোমস বলল, লং আইল্যান্ড কেভের রহস্যের নায়ক। আপনার সাথে দেখা হওয়ায় খুশি হলাম স্যার। নিজের প্রশংসা শুনে মার্কিন যুবকটির মুখটা লাল হয়ে উঠল। বলল, জীবনের এক বড় পরীক্ষায় নেমেছি স্যার। জর্জিয়ানকে যদি একবার ধরতে পারি। কি? লাল বৃত্তের জর্জিয়ানো? সারা ইউরোপ জুড়েই তার খ্যাতি। আমরা জানি 50টা খুনের সঙ্গে সে জড়িত, কিন্তু প্রত্যক্ষ কোনো প্রমাণ আমাদের হাতে নেই। নিউ ইয়র্ক থেকে তার পিছু নিয়েছি আমরা। এই লন্ডনেও 1 সপ্তাহ ধরে তার পেছনেই ঘুরছি, শুধু কলারটা চেপে ধরার সুযোগের অপেক্ষা। মিস্টার গ্রেগসন, আমি এই ফ্ল্যাট বাড়িটা থেকেই তাকে গ্রেপ্তার করব। গ্রেগসন বললেন, মিস্টার হোমস সংকেত বার্তার কথা বলছিলেন। আমার মনে হয় এছাড়া উনি আরও অনেক কিছু জানেন। আপনার কথায় তা অন্তত পরিষ্কার। অল্প কথায় হোমস পরিস্থিতিটা বুঝিয়ে বললেন। মার্কিন যুবকটি একটু বিরক্তির সুরে বললেন, সে আমাদের দেখে ফেলেছে। কি করে বুঝলেন? পুরো পরিস্থিতিটা বিচার করলে এটা সহজেই বোঝা যায়। এখান থেকে সে তার দলের লোকদের সংকেত পাঠাচ্ছে। আপনার কথা থেকে জানা গেল সে কোনো আসন্ন বিপদের সংকেত পাঠাচ্ছিল। সে মাঝপথে সংকেত পাঠানো বন্ধ করে দিল। এর তো একটি মাত্রই অর্থ হয়, সে হয়তো জানালা থেকে আমাদের দেখতে পেয়েছে অথবা অন্য কোনো বিপদের আভাস পেয়েছে। অতএব এই বিপদ এড়াতে এক্ষুনি সে কিছু একটা করবেই। আপনার কি মনে হয় মিস্টার হোমস? গ্রেগসন বললেন। এখনই উপরে উঠে নিজের চোখে সবটা দেখা খুবই প্রয়োজন, হোমস বলল। কিন্তু আমাদের হাতে তো তার গ্রেপ্তারি পরোয়ানা নেই, লিভারটন বললেন। গ্রেগসন বললেন, সন্দেহজনক পরিস্থিতিতে সে একটা খালি বাড়িতে ঢুকেছে। আপাতত এইটুকুই যথেষ্ট। এখনই তাকে আমরা গ্রেপ্তার করব। আমরা সরকারি গোয়েন্দারা হয়তো বুদ্ধিতে ভুল করতে পারি, কিন্তু সাহসে নয়। দুঃসাহসী গ্রেগসন খুনিকে ধরার জন্য তরতরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলেন। মার্কিন যুবকটি তাকে পাশ কাটিয়ে আগে যেতে চেষ্টা করলেন, কিন্তু গ্রেগসন কনুইয়ের গুঁতোয় তাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন। তৃতীয় ল্যান্ডিংয়ের বাদিকের ফ্ল্যাটের দরজাটা আধ খোলা। গ্রেগসন ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললেন। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। দেশলাই জ্বালিয়ে আমি গোয়েন্দাদের লণ্ঠনটা জ্বেলে দিলাম। আলো জ্বলে উঠতেই আমরা সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। কার্পেটহীন মেঝের ওপর তাজা রক্ত ভেসে যাচ্ছে। ঘরের ভিতর থেকে রক্তাক্ত পায়ের ছাপগুলো সোজাসুজি আমাদের দিকটাতে এসে বাইরে চলে গেছে। ভিতরের ঘরের বন্ধ দরজাটাও গ্রেগসন ধাক্কা মেরে খুলে দিলেন। হাতের লণ্ঠনটা উঁচু করতেই আমরা ঘরের ভেতরটা দেখতে পেলাম। ফাঁকা ঘরটার মাঝখানে একটি দশাশয় লোকের দেহ তালগোল পাকিয়ে পড়ে আছে। মৃতের মুখটা কুঁকড়ে মুচড়ে ভয়ঙ্কর চেহারা নিয়েছে। রক্তের এক বিভৎস লাল বৃত্ত যেন তার মাথাটাকে ঘিরে রেখেছে। হাঁটু দুটি দুমড়ানো মোচড়ানো, হাত দুটি যন্ত্রণায় বিক্ষিপ্ত, আর ঠিক তার গলার মাঝখান থেকে বেরিয়ে আসে একটি ছুরির সাদা হাতল। পুরো ফলাটাই আমূল বিদ্ধ হয়েছে তার দেহে। দৈত্যের মতো লোকটা ছুরির প্রচণ্ড আঘাতে কুঠারাহত ষাঁড়ের মতো পড়ে আছে। তার ডান হাতের পাশে শিঙের হাতলওয়ালা একটি 2 ফলা ছুরি পড়ে আছে। ঠিক তার পাশেই পড়ে আছে একটি কালো চামড়ার দস্তানা। এরপর পরবর্তী